সত্য অনুসন্ধানের পথে রিপোর্টার অনুমিতা সেন সবসময় এক ধাপ এগিয়ে থাকে। ধামাচাপা পড়ে থাকা এক জেলের রহস্য হঠাৎ করেই অনুমিতার নজরে পড়ে যায়। রাতের অন্ধকারে জেলের মধ্যেই মেয়েদের ভোগের বস্তু হিসেবে ব্যবহার করা হয়। যখনই এই নিয়ে তদন্ত শুরু হয় তখনই যেন কেঁচো খুঁড়তে কেউটে বের হয়। যেই সাপের ছোবলে অনুমিতা নিজেই মার্ডার কেসে ফেসে যায়। ধামাচাপা দেওয়া পাপ কর্মকে সকলের সামনে তুলে ধরতে অনুমিতার শুরু হয় এক কঠিন লড়াই। এক সত্য ঘটনা অবলম্বন করে আজকে অনুসন্ধান কাহিনী আপনাদের সাথে শেয়ার করব। ঝড় বৃষ্টি হচ্ছিল। জেলখানার মধ্যে নতুন কয়েদিদের গাড়ি করে নিয়ে আসা হয়েছে। গাড়ি থেকে এক এক করে মহিলা আসামি বেরিয়ে আসতে শুরু করে। সবার শেষে একজন গর্ভবতী মহিলা আতঙ্কিত হয়ে গাড়ি থেকে নেমে পড়ে। আসামিদেরকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। এই সময় কেউ ডেকে ওঠে অনুমিতা সেন বলে, অর্থাৎ অনু যেন কোনো এক অন্য চিন্তায় মগ্ন রয়েছে। এক কনস্টেবল এসে গালি দিয়ে অনুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সিন চলে যায় অতীতে। অনুমিতা তখন একজন সাংবাদিক। স্টুডিওতে কাজ করার সময় তার সিনিয়র সজলদা তাকে ডেকে পাঠায়। অনু এসে বসে। সজলদা বলে, তোমার বড্ড পাখনা গজাচ্ছে তাই না? তাই এখন তোমাকে জেলে যেতে হবে। নারায়ণ সেন্ডালের একটা ইন্টারভিউ নিতে হবে। উনি দুর্নীতির দায়ে রূপুর জেলে রয়েছেন। ইনফ্যাক্ট উনি ইন্টারভিউ নিতে তোমার নামটাই উল্লেখ করেছে। লাস্ট মান্থে সিএম এর যে ইন্টারভিউ করেছিলে ওটা দেখে উনি বেশ ইমপ্রেস হয়েছেন। আমি সুপারের সাথে কথা বলছি। জেলের মধ্যে গেলে ক্যামেরা আর মোবাইলের পারমিশন লাগবে। এই হচ্ছে তোমার কাগজ। যাই করবে সাবধানে করবে। রাত হয়ে গেছে। অনু তার হবু স্বামী অর্ণবের সাথে কথা বলছে। আর 1 মাস পরেই তাদের বিয়ে। শপিং, বিয়েবাড়ির প্ল্যানিং, আলোচনায় ভরে আছে তাদের দিন। পরদিন সকালে সহকর্মীকে নিয়ে অনু জেলখানায় পৌঁছে যায়। নিজের পরিচয় দিয়ে জেলে ঢোকার অনুমতি নিয়ে নেয়। বর্তমানে দেখা যায় ইতস্তত হয়ে অনু একটা কক্ষে ঢুকে পড়েছে। একজন কনস্টেবল বলে ওঠে, দ্রুত সব পোশাক আশাক খুলে ফেলো। অনু অবাক হয়ে বলে, আমি প্রেগনেন্ট, আমি জামাকাপড় খুলতে পারবো না। কনস্টেবল এ কথা শুনে রেগে গিয়ে নিজের হাতে অনুর কাপড়টা ছিঁড়ে ফেলে। অনু লজ্জায় শেষ হয়ে যায়। তার পরিস্থিতি দেখে কনস্টেবলরা খুশিতে মেতে ওঠে। কিছুক্ষণ পর অনুর পুরো বডি চেক আপ করা হয়। যেই চেক আপের কষ্ট অনু সহ্য করতে পারছিল না। সিন আবার অতীতে ফিরে যায়। অনু তার সহকর্মী রূপুর কালেকশনের সুপার অফিসার ভিক্টর, যিনি তার ক্রাশ, তার রুমে এসেছে। তারা নিজেদের মধ্যে সাক্ষাৎকারের প্রস্তুতি নিচ্ছে। এরপর তারা নারায়ণ স্যান্ডালের সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। কিছু দূর যেতেই এক মহিলা চিৎকার করে এসে ভিক্টরের পা জড়িয়ে ধরে বলে, স্যার, আমি কনভিন্স করেছি, প্লিজ স্যার, আমি বাচ্চাটাকে নষ্ট করতে চাই না। এই মুহূর্তে মহিলা কনস্টেবল এসে মেয়েটিকে ডিএনএ হিস্ট্রি নিতে নিয়ে যায়। অনু আতঙ্কিত হয়ে বলে, উনি প্রেগনেন্ট? ভিক্টর উত্তর দেয়, উনি প্যারোলে যায় আর প্রেগনেন্ট হয়ে চলে আসে। বাচ্চাটা রাখা যায়, তবে ওর ক্ষেত্রে হয়তো অনেক ঝামেলা রয়েছে। এই ব্যাপারে আপনাকে পরে খুলে বলবো। এই হচ্ছে নারায়ণ সান্যাল। একটা আহত পাখির যত্ন নিচ্ছে সে। ট্রিটমেন্ট করছে মন দিয়ে। দূর থেকে এসব দেখছে অনু। ভিক্টর অনু ও নারায়ণের সাক্ষাৎ করিয়ে দেয়। নারায়ণ বলে, আপনি কিছু মনে না করলে আগামীকাল আসতে পারবেন? আসলে আজ আমার মনটা খুব খারাপ। মানুষ তো কবেই বিষাক্ত হয়ে গিয়েছে, শুধু এখন পরিবেশ, পাখিগুলো বাকি রয়েছে। পরবর্তীতে অনু সহকর্মীকে নিয়ে ফিরে আসে। সহকর্মী বলে, এই নারায়ণ সান্যাল অদ্ভুত মানুষ, তাই না দিদি? একটা পাখির জন্য যে এতটা কষ্ট পায়, সে কিভাবে জেলে থাকতে পারে? অনু মৃদু হেসে বলে, শোন, দুঃখ 2 প্রকার হয়, সত্যিকারের দুঃখ আর মিথ্যা দুঃখ। এখন নারায়ণ স্যান্ডালের কোন দুঃখ সেটা আমরা বলতে পারবো না। এই রে, একটা জিনিস তো ভুলে গিয়েছি। এই বলে অনু আবার ইউটার্ন নেয়। জেলে ফিরে এসে এক কনস্টেবলের হাতে কিছু টাকা দিয়ে বলে, একটু আগে যে মেয়েটি আমার পায়ে ধরলো না, ওই মেয়েটির নাম কি? কনস্টেবল এদিক ওদিক তাকিয়ে অনুকে বলে, মেয়েটির নাম হচ্ছে ললিতা স্যান্যাল, ভারতনগরের কেস। এই মুহূর্তেই কয়েদিদের রাতের খাবারের বেল পড়ে। কনস্টেবল আর কথা না বাড়িয়ে চলে যায়। বর্তমানে দেখা যায় কয়েদিরা খাবার নিচ্ছে। অনেকেই ডিম, আলু সেদ্ধ, ডাল পাচ্ছে। তবে অদ্ভুতভাবে অনুকে ভাত আর আলু সেদ্ধ দেওয়া হলো। পরবর্তী মেয়েটিকেও একই খাবার দিলে মেয়েটি বলে, আমাকে একটু ডিম সেদ্ধ দেবে? নিযুক্ত মহিলারা এক ঝাড়ি দিতেই মেয়েটি ভয়ে পিছিয়ে যায়। অফিসের তৎপরতায় অনুর সাথে ধাক্কা লেগেই অনুর খাবারটা মেঝেতে পড়ে যায়। অনু আবারও মহিলাদের কাছে খাবার চায়। তারা বলে, খাবার খেতে হলে ওই মেঝেতে পড়ে থাকা খাবারটাই তুলে খেতে হবে। অনু চেষ্টা করে, শুধু ভাত হলেও চলবে, কিন্তু মহিলাগুলো ভাত দেয় না, বরং বাপ মা তোলা বাজে ধরনের গালিগালাজ শুরু করে। এই অবিচার সহ্য করতে না পেরে অনুর আগে তার হাতে থাকা একটি প্লেট নিয়ে একজন মহিলাকে সজোরে আঘাত করে।
এই দৃশ্য দেখে দলের বাকি সদস্যরা অনুর উপর আক্রমণ করে বসে। নির্মমভাবে অনুকে মারা হয়। এই মুহূর্তে আম্মিজান নামের এক মহিলা সেই স্থানে চলে আসে, যাকে দেখে সকলেই ভয়ে কাঁপতে শুরু করে। আম্মিজান এসে অনুর গলা চেপে ধরে জাগিয়ে তোলে। তখনই সেই মেয়েটি আম্মিজানের পা জড়িয়ে ধরে বলে, ওকে ছেড়ে দাও আম্মিজান। সিন কাট হয়। পরবর্তী দৃশ্যে দেখা যায় একটা বন্ধ ঘরে অনুকে ঝুলিয়ে রাখা হয়েছে। ভিক্টর সাহেব অনুকে কাছে ডেকে বললেন, আসতে না আসতেই আম্মিজানের সাথে ঝামেলা বাঁধিয়েছেন। অতীতে দেখা যায় অনু তার সহকর্মীকে নিয়ে ভরতনগরে পৌঁছে গিয়েছে। গ্রামে গিয়ে গ্রামের থানায় হাজির হয়। অফিসারের সাথে যোগাযোগ করলে অফিসার অনুকে দেখে খুশি হন, কারণ অনু এখানে এসেছে তার ইন্টারভিউ নেবার জন্য। ছবিটাও নিশ্চয়ই ছাপা হবে। অনু বলে, ললিতা সর্দারের কেস ভারতনগর মার্ডার কেস নামে পরিচিত। এই কেসের ব্যাপারে কোনো ইনফরমেশন দেওয়া সম্ভব? অফিসার কনস্টেবলকে ফাইল চেক করতে বলে। কনস্টেবল ফাইল চেক করে জানায়, 2 বছর আগে ডোমেস্টিক অ্যাবিউজের জন্য স্বামীকে শিলনোড়া দিয়ে আঘাত করে মেরে ফেলেছে। এই কথা শুনে সবার খটকা লাগে, কারণ 2 বছরের কেস, তবুও কোনো ছুটি পায়নি মেয়েটি। তাহলে সে বর্তমানে কিভাবে প্রেগনেন্ট? ওর কেসটা ফাস্ট ট্র্যাক করে চলছে। 6 মাসের মধ্যেই যাবজ্জীবন। ললিতা সর্দার এতদিন ধরে রূপপুর মহিলা সংশোধনাগারী ছিল, অর্থাৎ সেখানেই হয়তো প্রেগনেন্ট হয়েছে। কিন্তু কি করে? এটাই আমাদের আসল নিউজ। এই সংবাদ বের করতে পারলেই পুরো প্রশাসন নড়ে উঠবে। সবটা শুনে সজলদা বলে, একটু মাথা ঠান্ডা করে চিন্তা কর। সাপের লেজে পা দিলে শুধুমাত্র আমার অফিস নয়, তুইও সাপের ছোবল খাবি। তাছাড়া দেশের বিভিন্ন জেলে কয়েদিদের সেক্স ট্রাফিকের ব্যাপারটা নিয়ে যত সংবাদ গিয়েছে, ভাগ্য ভালো হলে চাকরি চলে গেছে, আর না হলে মারা গেছে। অনু বলে, ললিতার কেসটা এত সহজে ছেড়ে দিলে চলবে না। বর্তমানে দেখা যায়, ভিক্টর বলে, শুধু শুধু কষ্ট পাচ্ছেন। আরে বলেই ফেলুন না, কেন আবার জেলের মধ্যে এসেছেন? আমি জানি এই জেলে আসার পেছনে আপনার নিশ্চয়ই কোনো প্ল্যান রয়েছে। অনু রেগে ভিক্টরের মুখে থুতু মেরে দেয়। রেগে ভিক্টর তাকে একটা চড় মারে এবং কনস্টেবলকে বলে, এটাকে সলিডারি সেলে রাখো। অতীতে দেখা যায় অনু নারায়ণের ইন্টারভিউ নিচ্ছে। এই সময় বারবার তার হবু স্বামী অর্ণব ফোন করছে। নারায়ণ অনুকে বলে, আপনার বয়ফ্রেন্ডের ফোনটা রিসিভ করুন। এই গোটা রাজ্যের অবজারভেশন এবং নেটওয়ার্ক সিস্টেম কিন্তু আমার হাতে। উল্লেখ্য, অর্ণব একটি কম্প্যাক্ট কাজে নিয়োজিত। কম্প্যাক্ট তো আমাদেরই দলের লোকজনদের। খুব ভালো একটা ছেলে, তবে একটাই সমস্যা, ও একটু বেশি সৎ আর অ্যাডভেঞ্চারাস। বর্তমানে দেখা যায় অনু ব্যথায় কাতরাচ্ছে। এই মুহূর্তে পুতুল নামের একটি মেয়ে এসে বলে, আম্মিজান বলেছে আজকে রাতে তোমাকে খাবার খেতে দেবে না, তাই আমি তোমার জন্য লুকিয়ে 2টি রুটি আর একটু চিনি নিয়ে এসেছি, তাড়াতাড়ি খেয়ে ফেলো। অনু জিজ্ঞেস করে, তুমি ললিতা সর্দারকে চেনো? এই মুহূর্তে কারোর গলার আওয়াজ টের পেলে পুতুল সেই স্থান থেকে চলে যায়। আজ অর্ণব গাড়ি নিয়ে জেলের বাইরে চলে এসেছে। হাজবেন্ড অনুর জন্য অপেক্ষা করছে দেখে অনুর এই বিষয়টা অনেক অবাক লাগে। অর্ণব বলে, শোন, একটু সাবধানে চলাফেরা করিস। আমি যেখানে কাজ করি সেখানে পার্টি পলিটিক্স তো, এই জন্যই একটু ভয় লাগছে আর কি। অনু বলে, তুই ভয় পাচ্ছিস? শোন, ভয় পাস না, আমরা দারুণ একটা জীবন কাটাবো। বৃদ্ধ বয়স পর্যন্ত আমরা একসাথেই বাঁচবো। অর্ণব বলে, দেখ, কাজের সব কথা তো বলতে পারবো না, তবে এইটুকু বলছি, এখন থেকে আমাদের সতর্ক হতে হবে। ঠিক এই মুহূর্তে একটা বড় ট্রাকের ধাক্কা লেগে তাদের গাড়িতে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট ঘটে যায়। পরবর্তীতে অনু মুমূর্ষু অবস্থায় হসপিটালে পড়ে রয়েছে। তার পরিবার সেখানে চলে আসে। অনু বলে, অর্ণব কেমন আছে? আমার এখন কিছুটা ভালো লাগছে, একটা হুইল চেয়ারের ব্যবস্থা করো, আমি অর্ণবের সাথে একটু কথা বলে আসি। কাকা জানায় অর্ণব কোমায় চলে গিয়েছে। অনু দ্রুত অর্ণবের সাথে দেখা করতে চলে যায়। ডাক্তার জানায় অর্ণবের কবে জ্ঞান ফিরবে, আদৌ সে বেঁচে ফিরতে পারবে কি না, এরকম কোনো আশঙ্কা নেই। অনু একথা শুনে কান্নায় ভেঙে পড়ে। সংশোধনাগারে নারায়ণ সান্যালকে ভিক্টর স্যার বলে, ললিতা সেন অ্যাক্সিডেন্ট আর ওই ভিডিও, এসব ব্যাপারে কোনো রিস্ক নেই তো স্যার? নারায়ণ সান্যাল তার কান মুলে বলে, রিস্ক আছে বলেই তো তোমার চাকরিটা আছে, তুমি না এসব বিষয় বেশি চিন্তা করো না। হাসপাতালে অনুকে দেখতে সজলদা এসেছে। অনু বলে, এটা অ্যাক্সিডেন্ট ছিল না, কেউ ইচ্ছা করেই করেছে। অর্ণবের জীবনের ঝুঁকি রয়েছে, কারণ নারায়ণ সান্যাল বারবার অর্ণবের কথা বলছিল। অর্ণব বারবার আমাকে কল করেছে এবং আমাকে নিতেও এসেছে। অর্ণব কিছু একটা বলার চেষ্টা করছিল। ওদের কোম্পানিতে কোনো ডিস্টার্বিং ভিডিও, আমাদের দুজনকে একসাথে সাবধানে থাকতে হবে, এমন সব বলছিল। সজলদা বলে, দেখ অনু, ভিডিও যদি থাকেও সেটা তো পেনড্রাইভ বা ল্যাপটপে থাকবে, আর অর্ণবের গাড়ি সার্চ করে তো এরকম কিছুই পাওয়া যায়নি। অনু চুপ করে সজলদার দিকে তাকিয়ে থাকে। বর্তমানে দেখা যায় জেলখানার সবচেয়ে খানদানি ওয়ার্ড আম্মাজানের ওয়ার্ডে অনুকে শিফট করানো হয়েছে। অতীতে দেখা যায় ললিতা সেন নারায়ণ সান্যালের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছে এ যেন তার বাচ্চাটাকে পৃথিবীর মুখ দেখতে দেওয়া হয়। নারায়ণ তাকে আশ্বস্ত করে,
এই বাচ্চা পৃথিবীতে জন্ম নেবে, এই বাচ্চার ক্ষতি কেউ করতে পারবে না। এই বলেই তার মাথায় হাত বুলিয়ে দেয়। জেলের মধ্যে অনু এখন আম্মাজানের ওয়ার্ডে চলে আসে। আম্মাজানের সদস্যরা বলে আম্মাজানের সামনে কেউ মাথা উঁচু করে দাঁড়ায় না, হাঁটু গেড়ে বসো, জেলে থাকতে হলে খাটনি করে খেতে হবে, আজ তোর প্রথম দিন, বাথরুম পরিষ্কারের কাজ দেব তোকে। নারায়ণ সান্যাল তার ব্যক্তিগত কনস্টেবলকে বলে তোমার আগে কিন্তু বিষ্ণুপাল এখানে কাজ করত, ভালোই চলছিল সবকিছু, তবে টাকার লোভ বেড়ে যায় তার, আর সে চারিদিকে খবর মেলাতে শুরু করে, যার জন্য হঠাৎ একদিন ওর বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে যায়, তাই তার শরীর ৮০%-এরও বেশি ঝলসে যায়। তোমার বাড়িতে তোমার মা রান্না করে নিশ্চয়ই, খুব ভালো রান্না করে তাই না, নাকি তোমার বউ রান্না করে? এ কথা শুনে কনস্টেবল পুরোপুরি ঘাবড়ে যায়। নারায়ণ বলে তোমার টাকার প্রয়োজন হলে তুমি ভিক্টরকে বলবে, বাকি সময়টা বোবা আর কালা হয়ে থাকবে। আমার শরীরটা না খুব একটা ভালো নেই, আমার বড় একটা হাসপাতালে ভর্তি হওয়া লাগবে, যেখানে অর্ণব আর অনু ভর্তি রয়েছে। বর্তমানে দেখা যায় বাধ্য হয়ে এই অবস্থায় অনুকে নোংরা টয়লেট পরিষ্কার করতে হয়, তাও আবার খালি হাতে। বাথরুমের মধ্যে যে বালতি আর ঝাড়ু ছিল শাস্তি দেওয়ার জন্য, সেগুলো আম্মাজানের লোকেরা সরিয়ে ফেলে, যার জন্য তার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। সে একাধিকবার বমি করতে থাকে। অতীতে দেখা যায় অনু আর অর্ণবকে দেখতে নারায়ণ সান্যাল সেই রুমে প্রবেশ করেছে। বর্তমানে অনু জেলখানায় চান করছে। হঠাৎ করে সেখানকার দরজা লক হয়ে যায়। আচমকা কিছু মহিলা এসে অনুর মুখটা পলিথিনে পেঁচিয়ে তাকে প্রচুরভাবে মারধর করতে শুরু করে। কিছুক্ষণ পর একজন কনস্টেবল এসে বলে এখান থেকে দ্রুত পালা, বিলকিস আসছে, সে একাই দেখে নেবে, সে একাই দেখে নেবে। সকলেই পালিয়ে যায়। ধোঁয়াশা ভরা চোখে অনু দেখতে পায় তার সামনে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। অতীতে দেখা যায় নারায়ণ বলে চলুন আমরা ভাব করে নিই, নিজের জন্য না হয় অন্তত নিজের সন্তানের জন্য এখন এখানেই থেমে যান। একথা শুনে অনু চমকে ওঠে। নারায়ণ শান্ত গলায় বলে আপনি দ্রুত ছাড়া পাবেন, তাই বলছি থেমে যান, না হলে আপনার পৃথিবী আমি ধ্বংস করে দেব। পরবর্তীতে অনু বাড়িতে ফিরে আসে। কিছুক্ষণ পরে মা আর কাকিমা তার রুমে প্রবেশ করে। মা বলে তোর বিয়ে হয়ে গেলে কোনো ব্যাপার ছিল না রে, আমরা আনন্দ করতাম, তোকে স্বাদ খাওয়াতাম, আমরা তো একটা সমাজে বাস করি তাই না, এটা হয় না। অর্ণব সুস্থ হোক তুই আবার মা হবি। অনু কাপা গলায় জিজ্ঞেস করে আর যদি অর্ণব না ফিরে আসে? মা দীর্ঘশ্বাস ফেলে বলে তাহলে এই বাচ্চাটা পৃথিবীতে আসার কোনো প্রয়োজনই নেই, বাবা ছাড়া বড় হওয়া যে কত কষ্টকর তা তো তুই ভালো করেই জানিস। অনু বলে তুমি তো সারাটা জীবন কোনো লাভ ক্ষতির কথা চিন্তা না করে বাবার সাথে কাটিয়ে দিলে। মা শোনো, অর্ণবকে আমি আমার জীবন থেকে কাটাতে পারবো না, ও সারা জীবন কোমায় থাকলেও আমি ওকে ভুলতে পারবো না। এরপর অনু অর্ণবের বাড়িতে যায় এবং তার হবু শ্বশুর মশাইকে সান্ত্বনা দেয়। বর্তমানে দেখা যায় মাঝরাতে অন্য রুমের একটি মেয়েকে জোর করে কনস্টেবল বাইরে নিয়ে গিয়েছে। সেই মুহূর্তে নারায়ণ এসে বলে আমার জগতে আপনাকে স্বাগতম। আচ্ছা, এই মেয়েটাকে কি চিনতে পারছেন? এটা কিন্তু আপনি যে মহিলার ব্যাপারে তদন্ত শুরু করেছিলেন সেই মহিলারই, অর্থাৎ ললিতার বেল। অতীতে দেখা যায় অনু সজলদাকে বলছে রূপপুর সংশোধনাগারে গত 1 বছরের 5টা অ্যাবর্শন কাহিনী ঘটেছে। কর্তৃপক্ষের দাবি ভিকটিমরা প্যারোলে ছাড়া পেয়েছিল, অর্থাৎ তারা ছুটির সময় প্রেগনেন্ট হয়েছে। দেখো সজলদা, ললিতা সর্দারের কেসটা আমাদের একটা নতুন সুযোগ করে দিয়েছে, কারণ তিনি গত 2 বছরে রূপপুর কারাগার থেকে বের হননি। সজলদা উদ্বিগ্ন গলায় বলে অর্ণব এখন কোমায়, আর তোর এই অবস্থা, সব ছেড়ে দিয়ে তুই এই কেসের পেছনে কেন পড়লি? অনু দৃঢ় কণ্ঠে উত্তর দেয় নারায়ণ সান্যাল খোলাখুলি আমাকে থ্রেট করেছে, এই সব কিছুর পেছনে তার হাত রয়েছে। আমার বুদ্ধিমত্তা বলছে এই মেয়েগুলোর প্রেগনেন্সির পিছনেও নারায়ণ সান্যালের হাত রয়েছে। 5টার মধ্যে গত 6 মাসের 4টে অ্যাবর্শন হয়েছে, আর ঠিক সেই 6 মাস ধরেই নারায়ণ সেই সংশোধনাগারেই রয়েছে। এই কেসটা নিয়ে আমি ওর শেকড় পর্যন্ত যেতে চাই। ঠিক তখনই সজলদার ফোনে একটা SMS আসে। ভিক্টর সাহেব লিখেছেন নারায়ণ সান্যাল বিকেলে অনুর সাথে দেখা করতে চায়। বিকেলে অনু কারাগারে যায়। নারায়ণ সান্যাল অনুকে ললিতার পক্ষে নিয়ে আসে এবং তাদের কথা বলার সুযোগ করে দেয়। অনু বলে আমি জানি যেহেতু নারায়ণ সান্যাল আমাকে এখানে এনেছে সেহেতু তুমি আমাকে কিছুই বলবে না, তবে কিছু একটা ইশারা বা ইঙ্গিত আমি জানি এখানে কিছু হয়। এই বাচ্চাটা তোমার নয়। ললিতা নিচু গলায় বলে আমি ভালো আছি দিদি। অনু জিজ্ঞেস করে এই বাচ্চাটা কার? ললিতা চোখ নামিয়ে বলে এই বাচ্চাটা শুধু আমার। অতীতে দেখা যায় মাঝরাতে অর্ণবের বাবা অনুকে ফোন করে জানায় মনে হচ্ছে ছাদে অর্ণবের রুমে
কেউ ঢুকে পড়েছে। অনু আতঙ্কিত গলায় বলে, তুমি যেখানে আছো সেখানেই থাকো, আমি পুলিশকে ফোন করছি। আমি এসে ব্যাপারটা দেখছি, তুমি ওখান থেকে কোথাও নড়বে না। পরক্ষণেই কাকুকে মেরে ফেলা হয়। বর্তমানে মাঝরাতে জেলের ভেতর চিৎকারের আওয়াজ শোনা যায়। একজনকে জিজ্ঞেস করলে সে বলে, রূপপুর জেলখানায় যেসব রাতে বিলকিস জেগে থাকে সেসব রাতে এরকম চিৎকার শোনা যাবেই। আসলে অনুর যে দম বন্ধ করে দিয়েছিল সেই মেয়েটিকে বিলকিস এখন শাস্তি দিচ্ছে। আম্মিজানের মতোই বিলকিস একজন শক্তিশালী ব্যক্তি, তবে সে সৎ। বিলকিস বলে, ওই মেয়েটা আমাদের মতো না, ও মা হতে চলেছিল, ওর সাথে তোরা এরকম করেছিলি কেন? অতীতে দেখা যায় কাকুর মৃত্যুর পর অনু পুলিশকে বলে, এই হত্যার পেছনে আমার সন্দেহের নারায়ণ সাহেব রয়েছে, কিন্তু পুলিশ অফিসাররা তার কোনো কথায় শোনে না। ক্রমে অনুর জেদ বেড়ে যায়। এই লড়াইটা সে যেন এখন ব্যক্তিগতভাবেই করার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে অনু তার বাবার পরিচিত এক উকিলের কাছে রেকর্ড রুমের চাবিটা নেয় এবং সেখানে গিয়ে রূপপুরের ফাইলগুলো খুঁটিয়ে দেখতে শুরু করে। বর্তমানে দেখা যায় অনু যে বেডে ভর্তি রয়েছে সেই রুমে পুতুল চলে আসে। আসলে প্রচুর পেট ব্যথা করছে। এইসব বলে ডাক্তারকে 500 টাকা দিয়ে ডিম দুধ কলা খেতে আর অনুর সাথে কিছুক্ষণ আড্ডা দিতে চলে এসেছে সে। অনু পুতুলকে জিজ্ঞেস করে, পুতুল, বিলকিসের ব্যাপারে কিছু জানো? বিলকিসই প্রথম রূপপুর কারেকশনাল হোম ব্রেক করেছিল, তাও এই কাজটা করেছিল বাজি ধরে। অতীতে দেখা যায় অর্ণবের সিনিয়র অনুর সাথেই একটু দেখা করতে চেয়েছিল, তাই অনু অফিস কক্ষে এসে অনেকক্ষণ অপেক্ষা করেছিল। তখন সেই সিনিয়র সার্থক স্যার SMS এ জানায়, এখানে কথা বলা সম্ভব নয়, রাতে সম্ভব হলে আমার বাসায় চলে আসবে, তখন কথা হবে। এই বলে বাসার ঠিকানা দেয়। রাস্তার পাশে চায়ের দোকানে চা খেতে খেতে এসব নিয়ে ভাবছিল অনু। এই সময় একজন মহিলা এসে অনুর সাথে খাস গল্প করতে শুরু করে। এই মহিলাই মূলত কাকুকে মেরেছিল। মহিলা এক পর্যায়ে বলে, আপনাকে আমি খবরের কাগজে দেখেছি, আপনার আর আপনার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই তো? এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর আপনার ভয় কাজ করে না? এভাবে রাস্তায় একা একা বসে চা খাচ্ছেন, কোনো রকম ভয় ডর লাগে না? নিজের কথা না ভাবুন, অন্তত নিজের সন্তানের কথা তো ভাবতে পারেন। এই কথা শুনে অনু পুরোপুরি ঘাবড়ে যায়। ততক্ষণে মহিলাটি চলে গিয়েছে। অনু নিজের আতঙ্ক কাটিয়ে চারিপাশে দেখতে শুরু করে, তবে আশেপাশে মহিলা আর নেই। কিছুক্ষণ পর অনু তার সহকর্মীকে বলে, রূপপুর কারাগারের মেয়েরা প্যারোলের টাইমে অদৃশ্য হয়ে যাচ্ছে, অর্থাৎ নিখোঁজ হয়ে যাচ্ছে। রিপোর্ট তো তাই বলছে। গত কয়েক মাসে 7 জন উধাও হয়েছে। কারাগার এই ব্যাপারে দায়িত্ব নিতে রাজি নয়, কারণ তারা প্যারোলে ছিল। তবে যাদের অ্যাবর্শন হচ্ছে তারা কিন্তু সেই স্থানেই রয়ে যাচ্ছে। অন্যান্য মেয়েরা গায়েব হয়ে যাচ্ছে। রাত হয়ে গিয়েছে। অর্ণবের সিনিয়র সার্থক তার বাড়ি ফিরে এসেছে, যার সাথে আজকে অনুর দেখা হবে আর কি। এদিকে সেই মহিলাটাও খুঁজতে খুঁজতে সার্থকের বাড়ি পৌঁছে যায়। এরপর কথার ছলে বাড়িতে প্রবেশ করে তাকে হত্যা করে ফেলে। কিছুক্ষণ পর অনু খুঁজতে খুঁজতে সার্থকের বাড়িতে পৌঁছে যায়। অনেকক্ষণ ধরে কলিং বেল বাজাতে শুরু করে, তবে কেউ দরজা খোলে না। দরজা স্পর্শ করতেই অনু বুঝতে পারে দরজা খোলা রয়েছে। ঘরের মধ্যে প্রবেশ করে এমন ঘটনা দেখে আতঙ্কিত হয়ে দৌড়ে বাইরে বেরিয়ে আসে। এই সময়ে সে বিল্ডিং এর একজন লোকের সাথে ধাক্কা খেয়ে অনুর ব্যাগটা নিচে পড়ে যায়। তবে অনু নিজের ব্যাগটা না নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এই মার্ডার কেসের জন্যই অনু বর্তমানে জেলে রয়েছে। অনু বুঝতে পারে তাকে সবসময় ফলো করা হচ্ছে। বাড়ি ফিরে অনু বলে, অর্ণবের কাছে কিছু একটা আছে জানিস তো। প্রথমে ও, তারপর ওর বাবা, আবার অফিসের কলিগ সার্থক, সকলের উপরেই বিপদ আসছে। সার্থকও তো আমাদের কিছু দিতে চেয়েছিল। ভম্বল সহকর্মী বলে, আমার মনে হয় আমাদের পুলিশের কাছে যাওয়া দরকার। অনু বলে, সজলদা, পুলিশ কেউই কিছু করছে না, অলরেডি 2টো প্রাণ চলে গিয়েছে। অর্ণবের বাড়ি সার্চ করে ওরা কিছু পায়নি। পেলে ওই মহিলা অর্থাৎ মিলি মিত্র আমাকে ভয় দেখাতো না, বা সার্থকের সাথে এই কাহিনী ঘটতো না। অর্ণবের কাছে কোনো একটা ভিডিও বা এমন কিছু আছে যেটা নারায়ণ সান্যাল খুঁজতে বেরোচ্ছে, আর এটাই হয়তো জেলের ওপারের মেয়েদের ভ্যানিশ হওয়ার সাথে যুক্ত। অনুর মনে পড়ে অ্যাক্সিডেন্ট হওয়ার আগের দিন যে অর্ণব কখনো গাছ পছন্দ করতো না, সেই মানুষটাই একটা নীল জবা ফুলের গাছ বাসায় এনে রেখেছিল অনুর জন্য। তাই অনু দ্রুত অর্ণবের বাড়িতে যায়। বর্তমানে দেখা যায় একজন মন্ত্রী অনুর সাথে দেখা করতে এসেছে। মন্ত্রী বলে, তুমি এসবের মধ্যে জড়িয়ে পড়লে কি করে? অনু বলে, দাদা, আমি কিছুই করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। অনুর বাবা খুব স্বনামধন্য একজন সাংবাদিক ছিলেন, সেই সুবাদেই এদের পরিচয়। মন্ত্রী বলে, তুমি নিরপরাধ হলে কোর্ট তোমাকে মুক্তি দেবে, সাবধানে থেকো, আর কোনো প্রয়োজন হলে আমাকে জানিও। এরপর মন্ত্রী শুভ্র নারায়ণের সাথে দেখা করতে যায়। কিছুক্ষণ সাক্ষাৎকার করে এবার চলে আসে। রাতের বেলা অনু বলে, আমার কেসটা যখন কোর্টে চলছিল তখন হঠাৎ করে শুনলাম ললিতা সর্দার নাকি আত্মহত্যা করেছে। তুমি প্লিজ
এই ব্যাপারে আমাকে সত্যিটা বলো। ওরা ললিতাকে জ্যান্ত ঝুলিয়ে দিয়েছিল, যেখানে আইনে পর্যন্ত গর্ভবতী মাতাকে মৃত্যু দেওয়া নিষিদ্ধ, সেখানে এরা সবার চোখের আড়ালে গর্ভবতী ললিতাকে জোর করে হত্যা করেছে। অনু জিজ্ঞেস করে, বিলকিস বেগম কোথায় থাকে, তার কাছে পৌঁছাবো কি করে? পুতুল বলে, সুপার স্যারের যার উপর প্রচন্ড রাগ হয় তাকেই বিলকিস বেগমের রুমে পাঠিয়ে দেওয়া হয়, কারণ ও মানুষ নয়, ও একটা রাক্ষস। অতীতে দেখা যায় ভম্বলকে নিয়ে অনু অর্ণবের বাড়িতে চলে যায়। এরপর সেই গাছ ঘুরে গাছের নিচে একটা পেনড্রাইভ পায় অনু। অনু বলে, ওরা অর্ণবের মাস্টার মাইন্ডের সাথে পেরে উঠল না, তাহলে তারা বাসা থেকে বের হয়। তবে এই মুহূর্তে মিলি আর তার দলের লোকেরা অনু আর ভম্বলের উপর আক্রমণ করে বসে। অবশেষে বাধ্য হয়ে অনু পেনড্রাইভটা দিয়ে দেয়। বর্তমানে দেখা যায় ভিক্টরের অফিস কক্ষে অনু এসেছে। ভিক্টর মনে করে হয়তো অনু সমঝোতা করতে এসেছে, যার জন্য ভিক্টর তার সাথে কুরুচিপূর্ণ আচরণ শুরু করে। অনু ভিক্টরের কালো টাকার বিভিন্ন হিসাব দিতে শুরু করে। এই কথা শুনে ভিক্টর থমকে যায়। এক ফাঁকে অনু কলম দিয়ে ভিক্টরের গলায় আঘাত করে। রেগে গিয়ে ভিক্টর অনুকে বিলকিসের ঘরে পাঠিয়ে দেয়। এই খবরটা শুনে অনু মনে মনে খুশি হয়ে যায়। অতীতে দেখা যায় ওই রাতে ভম্বলকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। অনু ভম্বলকে দেখতে আসে পরদিন সকালে। তবে এই মুহূর্তে পুলিশ এসে সার্থকের হত্যার অপরাধে অনুকে অ্যারেস্ট করে নিয়ে যায়। বর্তমানে অনু বিলকিস বেগমের রুমে চলে এসেছে। অনু বলে, সবাই আপনাকে নিয়ে ভয়ানক সব গল্প বলে, কিন্তু সেদিন আপনি বাথরুমে না এলে হয়তো আমি মারা যেতাম। বিলকিস বলে, আমার সম্পর্কে শোনা কথাগুলো বিশ্বাস হচ্ছিল না। এই বলেই বিলকিস অনুকে কামড়ে দেয়। কিছুক্ষণ পরেই অনুকে মলম লাগাতে দেয়। আসলে কিছুক্ষণের মধ্যেই গার্ডরা এখানে খাবার দিতে আসবে। যদি তারা এসে দেখে অনুকে এখন পর্যন্ত বিলকিস বেগম টাচও করেনি, তাহলে তারা সন্দেহ করবে। বিলকিস বেগম বলে, কেন এসেছি সেখানে? তোকে যেদিন প্রথম দেখেছি সেদিনকেই বুঝে গেছি তুই না চাইলে তোকে কেউ কিছুই করতে পারবে না, তোকে কোথাও আটকেও রাখতে পারবে না। তারপর অনু বলে, তোমার গল্পটা একটু শুনি। বিলকিস বেগম বলে, আমার নাম ফুলবানু। আমার 7 মাসের সময় স্বামী মারা যায়। বাড়ির লোকজন আবারও জোর করে বিয়ে দেয়। আমি একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিই। মেয়েটা বড় হতে শুরু করে। এক পর্যায়ে বুঝতে পারি আমার বর্তমান স্বামীর নজর আছে আমার মেয়ের প্রতি। পরিস্থিতি বিগড়ে যেতে দেখে একদিন আমি মেয়েকে পালিয়ে যেতে সাহায্য করি এবং নিজ হাতে ওই শয়তানকে আমি শেষ করে দিই। এরপর আমাকে জেলে নিয়ে আসা হলো। আমার মেয়েটা কোথায় আছে, কেমন আছে আমি জানি না, আর কখনো আমার মেয়েটা আমাকে দেখতে জেলেও আসেনি। অনু জিজ্ঞেস করে, প্রায় সময় কারাগারে অফিসাররা বলে রাতের মশলা রেডি করতে, এই মশলা মানে কি? বিলকিস বলে, মেয়েদের নিয়ে ফুর্তি করা, তারপর তাদের পাচার করে দেওয়াই হচ্ছে মশলা। তুমি এই জেলটা ব্রেক করছিলে নাকি? অনু বলে, অনুমিতা সেন পালায় না, তবে আসল আসামিরা যেন না পালায় সেই ব্যবস্থা করব। বিলকিস বলে, ব্যবস্থা হয়ে যাবে। অনু বলে, কেন করছো এসব আমার জন্য? বিলকিস বলে, আমার মেয়েকে আমি ভালোবেসে অনু ডাকতাম, এতদিনে হয়তো তোর মতোই হয়ে গেছে। বিষয়টা বুঝতে পেরে অনু বেগমকে জড়িয়ে ধরে। গভীর রাতে একটা কন্টেইনারে করে কিছু মেয়েকে কয়েদিদের বন্দরে নিয়ে আসা হয়েছে। এক এক করে মেয়েরা নেমে যায়। শেষ মুহূর্তে সেই গাড়ি থেকে অনু নেমে আসে, যাকে দেখে সকলেই অবাক হয়ে যায়। আসলে অনুকে পালাতে বিলকিস বেগম সাহায্য করছিল। সবার চোখে ধুলো দিয়ে অনু অবশেষে সেই মশলার গাড়িতে ঢুকতে সক্ষম হয়। যদিও এই বিষয়টা আম্মাজান দেখে ফেলেছিল, তাদের মধ্যে মারামারি হয়। এক পর্যায়ে নিজেকে বাঁচাতে বিলকিস আম্মাজানকে মেরে ফেলে। এদিকে বন্দরে নারায়ণ বলে, বেস্ট কনস্টেবল আমাকে ফাঁসাতে ভিডিও করে টাকার বিনিময়ে হ্যান্ডওভার করলো, তবে পরবর্তীতে তো আমার কম্প্যাক্টের হাতেই চলে আসলো। অর্ণবের জায়গায় আর কেউ হলে বিষয়টা টাকা দিয়ে সেটেলমেন্ট করে নিত, কিন্তু ও তো আপনার প্রেমিক, আদর্শ মানুষ, তাই না? কি মনে হয় আমি কি একটা পুলিশকে হাতে না রেখে এসব কারবার করি? কাছেই যখন পেয়েছি ভালো করে একটু দেখে নি, তারপর না হলে তোকে পাচার করব, প্রয়োজনে তোকে মেরে তোর লাশটা জলে ফেলে দেব। হাতাহাতির এক পর্যায়ে অনুর শরীর থেকে একটা ক্যামেরা পড়ে যায়। এটা দেখে নারায়ণ আরো অনুর উপর রেগে যায়। অনু রেগে বলে, আমিও তো বোকা নই, কেন মনে হলো সব পুলিশরা একরকম? কি করে ভাবলেন আমি আমার শরীরে একটা মাত্র ক্যামেরা নিয়ে আপনার সঙ্গে আমি যুদ্ধে নামবো? আমার সাথে যা হয় সেগুলো আমি হতে দিই। অতীতে দেখা যায় অনু অনেক আগেই শুভ্রর কাছে জেলে যাওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল। অনু বলেছিল, রূপপুর জেলের ইনফরমেশন আমার কাছে আছে, কিন্তু প্রমাণ নেই। প্রমাণ পেতে হলে আমাকে জেলে যেতে হবে। আসলে ওই দিন পেনড্রাইভ পাওয়ার পর ভিডিওটা চালিয়ে দেখেছিল। সম্পূর্ণ ভিডিও দেখার পর যখন তারা বাড়ি থেকে বের হয়, তখনই গুন্ডারা তাকে আটক করে, যার ফলে সম্পূর্ণ কাহিনী তারা জেনে গিয়েছিল। সার্থকের মার্ডার কেসে ইচ্ছাকৃতভাবেই অনু ব্যাগটা রেখে এসেছিল। এই কারণে তাকে জেলে বন্দি করা হয়। তার শরীরে থাকা স্পাই ক্যামেরাটি বিলকিস বেগম ব্যবস্থা করে দিয়েছিল। আসল ক্যামেরাটা কন্টেইনার থেকে নামার আগেই সেট করে নিয়েছিল। অনু বলে, আপনার মেয়ে পাচারের কারবার এখন গোটা বিশ্ব দেখছে। রাগে নারায়ণ পিস্তল নিয়ে তার উপর আক্রমণ করে। হাতাহাতির এক পর্যায়ে
নারায়ণ নিজেই মারা যায়। পরবর্তীতে সজল তার কাছে রেজিগনেশন লেটার দিয়ে বলে, আমি কোনো দালালের সাথে কাজ করতে চাই না। আসলে অতীতে যখন তাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন কিছু লোক এসে পুরো গাড়ি সার্চ করেছিল। এই বিষয়টা অনু কখনো কাউকে বলেনি। অ্যাক্সিডেন্টের পরেই হাসপাতালে যখন সজলদা তাকে দেখতে আসে তখন সে উল্লেখ করেছিল গাড়ি সার্চ করে তো কিছুই পাওয়া যায়নি। তাহলে এই কথাটা সজলদা কি করে জানলো? অনু বলে, আমি আসবো, আবার আমার নিজস্ব চ্যানেল অনুসন্ধান নিয়ে ফিরে আসবো। এর সাথে সাথেই এই সিরিজের এই পর্ব এখানেই শেষ হয়ে যায়।